নির্বাচন সামনে রেখে ফের আলোচনায় তৃতীয় রাজনৈতিক শক্তি। তৎপর বিভিন্ন দলের নেতারা, দূরত্ব বজায় রাখতে চায় বামপন্থীরা। ভোটার তালিকা হালনাগাদ শুরু 25 জুলাই। অগ্রগতি দেখেই রোডম্যাপ নিয়ে মন্তব্য আওয়ামী লীগের। নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টার অভিযোগ বিএনপি। নিকট আত্মীয় এবং রক্তের সম্পর্ক ছাড়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন নয়, অনুমতি লাগবে সরকারের। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। দুর্গতদের গলার ফাঁস, ঋণের কিস্তি। পানিতে ভাত পানি নাই ঘরত, কিস্তি ওলা আসি ছাড়ে না। আমন্ত্রণ নিউজ 24 শুনছিলেন সিলন টি শিরোনাম। আপনাদের সাথে আছি নুসরাত জাহান এবং আমি ওয়াফিফ রহমান। বিজলি কেবল সঠিক মানে কেবল ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। আবারও আলোচনায় তৃতীয় রাজনৈতিক শক্তির প্রচেষ্টা। সম্প্রতি এ নিয়ে সাবেক মন্ত্রী আসম রবের বাসায় বৈঠকে বসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে পুলিশি বাধায় বেশ নড়েচড়ে বসেছেন তারা। নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ আর বিএনপির অত্যাচারে নাভিশ্বাসে দেশের জনগণ। তাই তৃতীয় শক্তির উত্থান এখন সময়ের দাবি। তবে এই উদ্যোগে এখনই সামিল হচ্ছে না বামপন্থীরা। তারা বলছেন, আগে সবাই শক্তি সঞ্চয় করুক, তারপর দেখা যাবে তাদের ভাষায় উদার গণতন্ত্রীদের সাথে সখ্যতার বিষয়টি। আরিফুল সাজ্জাদের রিপোর্ট। গত জাতীয় নির্বাচনের আগে পরে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির বাইরে অন্তত কথাবার্তায় বেশ সরব হয় বেশ কজন রাজনৈতিক নেতা। কয়েকদিন আগে এই রকম এক প্রচেষ্টায় আসম রবের বাসায় বৈঠক করেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্নার মতো নেতারা। সেই ঘরোয়া বৈঠকে পুলিশের বাধা দেয়া নিয়ে বেশ সরগরম আলোচনা এখন রাজনীতিতে। কণ্ঠ রোধ করবার যে চেষ্টাটা বর্তমান ক্ষমতাসীনদের আছে, সেটাই করা হচ্ছে এখানে। ওই বৈঠকের উদ্যোক্তাদের একজন বলছেন, চলমান ধারার রাজনীতির বিপরীতে কিছু একটা করতেই বৈঠকে বসেছিলেন তারা। ফল পেতে অব্যাহত থাকবে এই প্রচেষ্টা। আওয়ামী লীগ যাওয়ার পরে যদি বিএনপি আসে, তার চাইতে বেটার কোনো অবস্থা হতে পারে। ফলে তাদের মধ্যে বিকল্পের আকাঙ্ক্ষাটা, সেটা তো আমরা টের পাচ্ছি, কথাবার্তা বলতে আছি, সেদিক থেকে সুবিধা। কারণ মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করে তো রাজনীতির বেসিক কাজ। সেটা আমি মনে করি যে পরিবেশ আমাদেরকে অনেকখানি সহায়তা করেছে। নিজেদের উদার গণতান্ত্রিক শক্তি দাবি করা ওই নেতাদের আশা, এই প্রচেষ্টায় অংশ নেবে প্রগতিশীল বামপন্থীরাও। তবে এই মুহূর্তে দেশের দুই বড় বাম দল সিপিবি ও বাসদ একসাথে চলছেন অনেক দিন থেকেই। সেখানে সম্প্রতি যোগ দিয়েছে আরেক বামজোট, গণতান্ত্রিক বাম মোর্চা। সিপিবি, বাসদ এবং বাম গণতান্ত্রিক মোর্চা একসঙ্গে আমরা কাজ করব এই বিকল্প গড়ে তোলার লক্ষ্যে, এবং আমরা নানা ধরনের কর্মসূচি পালন করার ভেতর দিয়ে জনগণের সেই সংগ্রামটাকে, বিকল্প আন্দোলনের ধারাটাকে আমরা জোরদার করে তুলব। বাম নেতারা বলছেন, এখনই উদারপন্থীদের সাথে কোনো জোটে যাচ্ছে না বামপন্থীরা, বরং তারা পর্যবেক্ষণ করছেন ওই সব প্রচেষ্টাকে। যার যার অবস্থান থেকে কাজ করতে করতে যদি নির্বাচন আসে, নির্বাচন কিভাবে মোকাবেলা করবে, তাহলে নির্বাচনী সমঝোতা হবে কিনা, কিভাবে হবে, বা আন্দোলন করতে করতে এক জায়গায় মিলিত হবে কিনা, এই বিষয়গুলি পরে নির্ধারিত হবে। রব, মান্না, বদরুদ্দোজা চৌধুরীদের এক হওয়ার চেষ্টাকে এখনো বড় কিছু হিসাবে দেখতে চাইছেন না এই বিশ্লেষক। মত বিনিময়ের জায়গায় গিয়ে যদি আপনার সরকারের নির্দেশে যদি পুলিশ বা অন্য কোনো ফোর্স যদি গিয়ে কোনো রকমের ব্যত্যয় ঘটায়, সেটা বরং এক ধরনের অগণতান্ত্রিক চর্চা বলেই বিবেচিত হয়। তবে সবাই মনে করছেন, সামনের দিনে ভোটের পরিবেশ কেমন হবে তার উপরে অনেকখানি নির্ভর করবে নতুন কোনো জোটের আত্মপ্রকাশ। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। আগামী 25 জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে, চলবে 9 আগস্ট পর্যন্ত। দুপুরে নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে একথা জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ। সচিব জানান, ভোটার তালিকায় রোহিঙ্গাদের তালিকাভুক্তি ঠেকাতে 30টি উপজেলায় বিশেষ কমিটি করা হয়েছে। এছাড়া বাদ পড়া 25 লাখ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে করার লক্ষ্যে 7টি কমিটি গঠন করা হয়েছে। বাড়ানো হয়েছে তথ্য সংগ্রহকারীদের সম্মানী। রোহিঙ্গা ভোটার তালিকা ঢুকে পড়ার বিষয়ে আমাদের বিশেষ এলাকা আছে,
বিশেষ এলাকা এর আগে যেটা ছিল 20টি উপজেলা ছিল, আমরা এবার চিহ্নিত করেছি আরও 10টি এলাকা। এই 10টি এলাকা সহ 30টি উপজেলাকে আমরা এই বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করেছি এবং বিশেষ এলাকায় বিশেষ কমিটি আছে। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি দেখার পরই তা নিয়ে মন্তব্য করবে আওয়ামী লীগ। সচিবালয়ে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ইসি তাদের কাজ করছে, বাস্তবায়নের প্রক্রিয়া দেখে পরে কথা বলা হবে। নির্বাচন কমিশন পথ চলুন, এই রোডম্যাপের বাস্তবায়নের অগ্রগতি দেখে আমরা কথা বলব। তারা যা বলেছেন সেটা রোডম্যাপ, আমরা একটু বাস্তবায়ন প্রক্রিয়াটা দেখতে চাই, আরো কিছু সময় নেব এ ব্যাপারে মন্তব্য করার জন্য। আলোচনা ছাড়াই রোডম্যাপ ঘোষণা করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন। দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাস্তাকে আপনারা খানাখন্দক করে শেষ করেছেন, নির্বাচনে যেন বিরোধী দলগুলো যেতে না পারে তার জন্য আপনারা ব্যবস্থা করছেন। আমাদের খুব পরিষ্কার কথা, আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করেন, রাস্তা তৈরি করেন, তাহলে রোডম্যাপ দেওয়াটা সার্থক হবে, অন্যথায় হবে না। নিকটাত্মীয় ও রক্তের সম্পর্ক ছাড়া কাউকে অঙ্গ প্রত্যঙ্গ দেয়া যাবে না, এমন বিধান রেখে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 2017-র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে জানানো হয়, কোনো হাসপাতাল সরকারের অনুমোদন ছাড়া মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করতে পারবে না। এই আইন পাশের 60 দিনের মধ্যেই অঙ্গ সংযোজনের অনুমতি নিতে হবে। তবে চোখ ও অস্থিমজ্জা সংযোজনের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এছাড়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে হাসপাতালে ব্রেইন ডেথ কমিটি ও মেডিকেল বোর্ড থাকতে হবে। যে হাসপাতালই করুক সরকারের অনুমতি লাগবে, এবং যাদের অনুমতি নেই তারা এই আইন কার্যকর হওয়ার পর 60 দিনের মধ্যে অনুমতির জন্য সরকারের নিকট আবেদন করবেন। তবে সরকারি হাসপাতালে বিশেষায়িত ইউনিট যেখানে আছে সেখানে এরূপ কোনো অনুমতির প্রয়োজন নেই। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দেশের বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে কমেনি দুর্ভোগ। উত্তরের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে সিলেটের সুরমা এবং কুশিয়ারার পানি নতুন করে বাড়ছে। প্লাবিত এলাকায় দুর্ভোগে আছে কয়েক লাখ মানুষ। আগামী 3 মাস বন্যা দুর্গতদের কাছ থেকে ঋণের কিস্তি না নেওয়ার আহ্বান জানিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বান পানিতে ভাত পানি নাই ঘরত, কিস্তি ওলা আসি ছাড়ে না। বানের জল কেড়ে নিয়েছে মাথা গোঁজার ছাই, কোন রকম খেয়ে না খেয়ে চলছে দিন, এর উপর ঋণের কিস্তি। কুড়িগ্রামের 42টি ইউনিয়নে এখন এমন হাহাকার। বিভিন্ন সময় এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন নদী তীরবর্তী মানুষেরা, কিন্তু এবার বন্যায় সব হারিয়ে এখন ঋণের বোঝা টানতে হিমশিম খাচ্ছেন তারা। পানি ভাঙিয়ে এসে বাড়িতে দাঁড়িয়ে থাকে, টাকা দিদি না দিই বাড়ি থেকে যায় না। যে কটা গরু বাছুর আছে বিক্রি করি মাহে দেয় কিস্তি, আমি কি করি বাসি। আমি এবং সচিব মহোদয় তাদেরকে আমরা অনুরোধ করেছি যে এই বানবাসী মানুষের আপনি কষ্টে আছে, তাদের এই মুহূর্তে কোনো অবস্থা যেন তারা যেন এই ঋণ এবং যারা সুদ যেন এই মুহূর্তে না নেয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করলে এবার নতুন আতঙ্ক নদী ভাঙন। টাঙ্গাইলে যমুনার পানি কমলেও ভাঙন শুরু হয়েছে ধলেশ্বরী নদীতে। এতে চরম দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। বাড়ি ঘরের পানি পানির জন্য ব্যাগ পেলে বাড়ানোর জন্য কষ্ট, বাইতে থাকা কষ্ট। খাত খোলা তলে মেলে গেছে বাড়ি ঘরে যে জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, গাইবান্ধায় সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে। ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট নদীর পানি কিছুটা কমেছে, তারপরও নানা সংকট মাথায় নিয়েই দিন কাটাচ্ছে বানবাসী মানুষ। বান্ধে উঠছি, এখন গরু কি বাঁচাই নিজে বাঁচি, আর কখন চোর ডাকাত আসে ভাই, কখন চোর ডাকাতের ভয়ে বাড়ি ঘর সব তো আছে, ঘরের ভিতর পানি আর থাকতে পারে না, খাওয়ার নাই। সিরাজগঞ্জের বাহুকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত সবগুলো বাঁধ দ্রুত সংস্কার করা হবে।
রিটায়ার্ড বাঁধ যেটা হয়েছে এটা ফুল ডিজাইনে হবে, নট অ্যাজ টেম্পোরারি। আর যেটা সামনে আছে, যেটা অরিজিনাল বাঁধ, সেটাকেও আমরা ফুল ডিজাইনে যেখানে যেখানে নষ্ট হয়েছে ওটা রিপেয়ার করে করা হবে। সিলেটে নতুন করে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত আছে। আর পদ্মার প্রবল স্রোতে নবম দিনেও শিমুলিয়া কারাকান্দি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তানিম রহমান, চ্যানেল 24। এদিকে ভয়াবহ আকার ধারণ করেছে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর ভাঙন। বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা আর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করা না হলে প্রাণহানিরও আশঙ্কা করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের চেষ্টা চলছে। বরগুনা সদর উপজেলার গোলবনিয়া বাজারের এই দোকানটি আর দুদিনও টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। কারণ সাম্প্রতিক ভাঙনে এরই মধ্যে এই বাজারের 5টিরও বেশি দোকান চলে গেছে নদীগর্ভে। শুধু এই বাজারটিই নয়, পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর ভাঙনে বিলীন হচ্ছে বরগুনার বেশ কয়েকটি এলাকা। 850 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধেকেরও বেশি বাঁধ। এসব অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী এলাকা। এখানে বেড়িবাঁধ না হলে ভাঙতে ভাঙতে ভাঙে যায়, মানুষজন লইয়ে কোথায় যাইবে, খুব বিপদ। সরকার আমাকে দিকে চায় না, মেম্বাররা করাতে চাইবে কি, মারা চাইবে। আর মোর বাসি যায় চুলে মোড়া তলাই গেছে ভাঙতে। ক্ষতিগ্রস্ত প্রায় 300 কিলোমিটার বাঁধের সংস্কার কাজ চলছে। তবে বরাবরের মতোই বরাদ্দ সংকটের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদিও আমাদের বরাদ্দ হাতে সবসময় থাকে না, বরাদ্দ না থাকলেও ইমার্জেন্সি ভিত্তিতে আমরা বাকিতে হলেও এই বেড়িবাঁধগুলো মেরামত করে নেওয়ার চেষ্টা করে থাকি। স্থানীয় প্রশাসন বলছে, নদী ভাঙন রোধে দ্রুত বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা চলছে। পানি উন্নয়ন বোর্ড অ্যালার্ট আছে, জেলা প্রশাসন অ্যালার্ট আছে এবং আগামীতে এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমরা পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে যাতে জানমালের ক্ষতি ওইভাবে না হয় আমরা এই ব্যবস্থা গ্রহণ করব। নদী তীরবর্তী মানুষের দাবি, বরাদ্দ কম অজুহাতে নামমাত্র সংস্কার করা হলে আগামী বর্ষা মৌসুমে পানির তোড়ে আবারও বাঁধ ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা চান টেকসই বাঁধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিয়েতনাম থেকে সরকারের আমদানি করা চালের দ্বিতীয় চালানো পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। সকালে এমভি প্যাক্স যোগে 27,000 টনের চালানটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার আসা প্রথম চালানের খালাস প্রক্রিয়া শুরু হয়েছে ভোর রাতে। ভিসাই ভিসিটি 5 নামের জাহাজটি আসে 20,000 টন চাল নিয়ে। সম্প্রতি ভিয়েতনাম থেকে 2.5 লাখ টন চাল আমদানির চুক্তি করে সরকার। এর মধ্যে 2 লাখ টন আতপ চাল, 50,000 টন রয়েছে সেদ্ধ চাল। আমদানির শুল্ক কমানোর পরও এর খুব একটা প্রভাব নেই চালের বাজারে। চিকন চাল বিক্রি হচ্ছে প্রায় আগের দামে, তবে কিছুটা কমেছে মোটা চালের দাম। ক্রেতারা বলছেন, ভরা মৌসুমে দরকারি এই পণ্য এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। তাই কমানোর ক্ষেত্রে জোরালো নজরদারির দাবি জানিয়েছেন অনেকেই। চালের বাড়তি দাম নিয়ে সমালোচনা শুরু হয় গেল বছর থেকেই, তবে এবছর আরও লাগামহীন হয় এর দাম। পর্যাপ্ত উৎপাদনের কথা বলা হলেও প্রধান কারণ হিসেবে বেশিরভাগ সময়ই বলা হয়েছে চাল আমদানিতে বাড়তি শুল্ক, প্রাকৃতিক দুর্যোগ এবং মিলার ও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের কথা। চালের বাজার স্থিতিশীল করতে সম্প্রতি চাল আমদানিতে 18% শুল্ক কমিয়েছে সরকার। অর্থাৎ পণ্যটি আমদানি করতে এখন দিতে হবে 10% শুল্ক। এরই মধ্যে ভারত ও ভিয়েতনাম থেকে চাল আমদানিও শুরু হয়েছে। ফলে বড় পরিবর্তন না আসলেও বিভিন্ন জাতের চালে কিছুটা হলেও কমতে শুরু করেছে দাম। তবে মোটা চালের দামে অন্যান্য চালের তুলনায় পরিবর্তন কিছুটা বেশি। প্রতি কেজিতে প্রায় 4 থেকে 6 টাকা কমে এটি বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকায়। সরকার যে ডিক্লেয়ার করছিল যে 18% ভ্যাট উইথড্র করা, তারপরে চালের বাজারটা বেশ কমছিল। বিশেষ করে মোটা চালটা প্রতি কেজি প্রায় 5-6 টাকা, 5 টাকার মতো কমে গেছে। কিন্তু রিসেন্ট এখন আবার নাকি ধানের দাম বেশি, মিলাররা প্রত্যেক চালেই আবার দেখা গেছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে বাড়াচ্ছে। মিলারদের যে অভিযোগ, এই অভিযোগটা আমার মনে হয় সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত। ইনপুট যে চালটা করছে এলসি, ওই আপনার সন্না, গুটি, এইগুলোর দাম কমছে। আমাদের দেশীয় চাল তেমন কমে নাই, 1 টাকা আড়ানা ওরকম না। আমার একটা কথা আমি জানি, যেটা
বাংলাদেশে কোনো জিনিস দাম বাড়লে সেই জিনিসের দাম কমাইতে খুব কষ্ট হয়। রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় অন্যান্য জাতের চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা পর্যন্ত। মিনিকেট প্রতি কেজি 52 থেকে 54 টাকা, বিয়ার 28 45 থেকে 48 টাকা, মাঝারি মানের নাজির শাইল 55 থেকে 56 টাকা এবং উন্নত মানের নাজির শাইল বিক্রি হচ্ছে 60 টাকার উপরে। সরকার তো আর চিকন চাল আনতে পারছে না, এলসির চাল মোটা মোটা হাতে কেজিতে 2 টাকা 3 টাকা কমছে। শুল্ক কমাইলে দাম কমবে, কিন্তু শুল্ক তো সামান্য কমাইছে, যে কমাইছে এই কমানোর প্রভাব পড়ে না বাজারে। দাম কিছুটা কমলেও ক্রেতারা মনে করছেন এখনো বাড়তি চালের বাজার। আমাদের হিসাবে চাউলের বাজার কিছু কম হওয়া উচিত। বাজার তো বেশি, বাজার বেশি না, আগে ছিল 50 টাকা করে, কিন্তু এখন তো 60 টাকা করে প্রতি কেজিতে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে 2015 সালের ডিসেম্বরে চাল আমদানিতে শুল্ক বাড়িয়ে 10% থেকে 28% করা হয়, যেটি আবারও 10% নামিয়ে আনা হয়েছে। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। বারবার শুনানির পরও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা ফেরত না পাওয়া ইঙ্গিতপূর্ণ, এমনটাই মনে করেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। তার মতে যুক্তরাষ্ট্র কি বলতে চায় সেদিকে নজর দেওয়া উচিত। তবে বাংলাদেশের নাম তালিকায় নাও থাকে কূটনীতির ব্যর্থতা মানতে নারাজ সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। যদিও বাণিজ্য মন্ত্রীর দাবি জিএসপি ছাড়াই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশকে দেয়া বিশেষ বাজার সুবিধা বা জিএসপি পুনর্বিন্যাস করে। এতে প্রতিবেশী দেশ ভারতের প্রায় 60টি পণ্য যোগ হলেও ট্রাম্প প্রশাসনে সেই তালিকায় নেই বাংলাদেশের কোনো পণ্য। তবে কি প্রতিযোগিতামূলক বাজারে বিশেষ সুবিধা পেতে কূটনীতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ? সাবেক এই কূটনীতিকের মতে জিএসপি সুবিধা শুধু কূটনীতিতে আটকে নেই। আমি কূটনৈতিকভাবে বলবো না যে আমরা খুব ব্যর্থ হয়েছি। তার কারণ হলো এই বিষয়টা শুধু কূটনৈতিক বিষয় নয়, কিন্তু এর আপনি আর্থিক সংশ্লেষ আছে, এর সামাজিক সংশ্লেষ আছে, এর নীতিগত সংশ্লেষ আছে। কাজেই আমরা যদি এই সবগুলো বিষয়ে অগ্রগতি বা সমন্বিত কাজ না করতে পারি, তাহলে কিন্তু এই বিষয়টা সুরাহা করাটা ডিফিকাল্ট হবে। জিএসপি ফিরে পেতে 16টি শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির সাথে বাণিজ্যিক ফোরাম থাকার পরও এসব শর্তের অগ্রগতিকে বিবেচনায় না নেওয়া অন্য ইঙ্গিত বহন করে মনে করেন এই অর্থনীতিবিদ। যদিও আমাদের রেডিমেড গার্মেন্টস ইউএস মার্কেটে আমরা জিএসপি পাই না, কিন্তু এটার কিন্তু একটা সিগন্যালিং এফেক্ট আছে। এটা ইউএস বিনিয়োগকারীদের জন্য আছে এবং নন রেডিমেড গার্মেন্টস যেসব আমরা রপ্তানি করি সেইটার ক্ষেত্রেও আছে। সুতরাং এটাকে আমার মনে হয় যে হালকাভাবে না নিয়ে আমাদের প্রস্তুতি যেগুলো আমাদের করা দরকার ওই 16টা পয়েন্টের এগেনস্টে, সেটা আমাদের আরও ভালোভাবে করে তাদের কাছে এগুলো আমাদের আর্গুমেন্টগুলো দাঁড় করানো দরকার। তবে বাণিজ্য মন্ত্রী সাফ কথা, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই সরকারের। এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতাও না, বাণিজ্যিক ব্যর্থতাও না। আমরা সমস্ত শর্ত পূরণ করার পরও আমাদের জিএসপি তারা যে স্থগিত করেছে এটা প্রত্যাহার করে নাই। এবং আমি তখনই বলেছিলাম রোজ কেয়ামত পর্যন্ত আমরা প্রত্যাশা করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি আমাদের পাবো। 2013 সালে কারখানার কাজের পরিবেশ নিয়ে আপত্তি তুলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি স্থগিত করে তৎকালীন ওবামা প্রশাসন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, ফিরে এসে থাকছে। সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে আক্রান্তদের শরীরে হামের জীবাণু মিলেছে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে আক্রান্তদের শরীরে হামের জীবাণু মিলেছে। এর সাথে অপুষ্টিজনিত সংক্রমণ হয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর আজ জমা দেওয়া প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 12 জুলাই এবং তার আগের 4 দিনে সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় 9 শিশু মারা যায়, আক্রান্ত হয় আরও 84 জন। আক্রান্ত এসব শিশুকে এখনও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে আইইডিসিআর এর বিশেষজ্ঞরা। তারা বলছেন দীর্ঘদিন ধরে এখানকার শিশুরা অপুষ্টির শিকার, তারপরও হামের সংক্রমণ যোগ হওয়ায় একসাথে এত শিশু আক্রান্ত হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় ছাত্রলীগ কর্মীদের হাতে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের রায় 6 আগস্ট। দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই দিন ঠিক করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চান।
গত 6 মে বিশ্বজিৎ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। 2013 সালের 18 ডিসেম্বর আলোচিত এই মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2012 সালের 9 ডিসেম্বর 18 দলের অবরোধ কর্মসূচি চলাকালে ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা। আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী লিটু বহিরাগত বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ। পুলিশ জানায়, বিয়ানীবাজারে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে লিটুকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে হলে আসন বরাদ্দ নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বরিশাল বানারীপাড়া উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা আদালতে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকেলে গ্রেপ্তারের পর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। সেখানে স্বামীকে আটকে রেখে গৃহবধূ ধর্ষণের দায় স্বীকার করে সে। এর আগে এই ঘটনায় এক সভায় সুমনকে বহিষ্কারের বিষয়ে সভা করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক জানান, শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি নষ্টের দায়ে তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে। এর আগে গতরাতেই তাকে গ্রেপ্তার করা হয়। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবিতে 3য় দিনের মতো অনশন চলছে। আজ অনশনে যোগ দিয়েছেন আরও 1 শিক্ষার্থী। এ নিয়ে অনশনকারীর সংখ্যা দাঁড়ালো 5 জনে। সকালে পূজা ও জাহিদ নামে 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের স্যালাইন দেওয়া হয়। এদিকে উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষকদের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মৌন মিছিল হয়েছে। গত 26 মে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হন। পরে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচিতে ভাঙচুরের ঘটনা ঘটলে 56 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। রাজশাহী এখন যেন সাপের রাজধানী। গত 10-12 দিনে এই জেলায় মারা হয়েছে 250 সাপের বাচ্চা। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ সাপ বিষাক্ত না হলেও আতঙ্ক থেকেই সাপ মারা হচ্ছে। সাপ উদ্ধার এবং প্রকৃতিতে পুনর্বাসনে সরকারের তরফ থেকে তেমন উদ্যোগ না থাকলেও রাজশাহীর পবায় গড়ে তোলা হয়েছে সাপ উদ্ধার এবং সংরক্ষণ কেন্দ্র। আবরার শাহীর রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। রাজশাহী অঞ্চলে এখন আতঙ্কের নাম গোখরা সাপের বাচ্চা। গেল 1.5 সপ্তাহে শুধু রাজশাহী জেলাতেই মেরে ফেলা হয়েছে অন্তত 250 সাপের বাচ্চা। নষ্ট করা হয়েছে প্রায় 150 ডিম। ঘটনার শুরু 4 জুলাই। নগরীর উপকণ্ঠে বুধপাড়া এলাকায় একটি মাটির বাড়ির শোবার ঘরে পাওয়া যায় 28টি সাপের বাচ্চা। এরপর 6 জুলাই তানোরে মাটির বাড়ির রান্নাঘর থেকে 125টি বাচ্চা ও ডিম। আর সন্ধান মেলার পর অধিকাংশ সাপের পরিণতি মৃত্যু। পরপর এরকম 7-8টি ঘটনা আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজশাহী জেলার মানুষের মনে। যত অ্যাসিড দিই, যত কিছু করি, তারপরেও মনে করেন আমাদের ভয় যাচ্ছে না। ওই মুরগির বাচ্চা আছে, তখন দেখলে সাপ টাপ ঢুকেছে, তখন আমরা লাঠির সোঁটা দিয়ে মেরেছি। রাজশাহীর পবা উপজেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা একমাত্র সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা জানান, আতঙ্কগ্রস্ত হয়েই মানুষ নির্বিচারে সাপ মারছে। এছাড়া সাপের আবাস ক্রমেই ধ্বংস হওয়ায় এখন প্রজনন মৌসুমে সাপ আশ্রয় নিচ্ছে মাটির বাসাবাড়িতে। অবশ্যই চাইবো যে সাপ প্রকৃতিতে বেঁচে থাকুক এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, বন পরিবেশ মন্ত্রণালয়, তাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যে সাপগুলো উদ্ধার করা হবে সেগুলোকে যেন আবার বনে সংরক্ষণ করা সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাপ উদ্ধারে সরকারের কোনো উদ্যোগ নেই। এখনই সাপের জন্য বিশেষায়িত কোনো অভয়ারণ্য এবং পর্যাপ্ত উদ্ধার কর্মী তৈরি না করা গেলে ভবিষ্যতে এই সাপগুলো আর পাওয়াই যাবে না। প্রাণী সংরক্ষণ আইনের আওতায় কিছু অঞ্চলকে অভয়ারণ্য করা, সেখানে সাপের অভয়ারণ্য করা, অন্যান্য প্রাণী বা অন্যান্য উদ্ভিদের সঙ্গে তাদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ছেড়ে দেওয়াই এখন উত্তম। সারা বিশ্বে যত ধরনের সাপ আছে তার মধ্যে হাতে গোনা কয়েক প্রজাতি ভয়ঙ্কর, কিন্তু তারপরও মানুষ যে কোনো সাপ দেখলেই আতঙ্কে মেরে ফেলে। তাই রাজশাহী অঞ্চলের কোথাও বিষধর সাপের সন্ধান মিললে তারা পবা সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে মোবাইল নম্বর 01740
843980 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির। ফিরে এসে আরো দেখবেন। 6 বছর পর শেকল ছিল কিশোরগঞ্জের কিশোরী ফাতেমার। উন্নত সেবায় সুস্থ হওয়ার আশা চিকিৎসকদের। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24। আশুলিয়ার নয়ারহাটে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আটক 4 জনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। দুপুরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দুটি করেন র‍্যাব 4-এর ডিএডি শরীফুল ইসলাম খান। এজাহারে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন ময়মনসিংহের মোজাম্মেল, চট্টগ্রামের সুফিয়ান, গাইবান্ধার রাশেদ ও সুনামগঞ্জের আলমগীর। এর আগে সকালে ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল জঙ্গি আস্তানায় অভিযানের সময় একে একে 4 জন আত্মসমর্পণ করে। অবশেষে কিশোরগঞ্জের মানসিক ভারসাম্যহীন কিশোরী ফাতেমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ। 6 বছর ধরে শিকলবন্দি ফাতেমাকে নিয়ে গত 3রা জুলাই চ্যানেল 24-এ প্রতিবেদন প্রচারের পর তা নজরে আসে প্রশাসনের। দুপুরে সরকারি তত্ত্বাবধানে ফাতেমাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। এ সময় চিকিৎসকরা জানান তার মানসিক ভারসাম্যহীনতার রোগ হয়েছে। কয়েক মাসের উন্নত চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ফাতেমা, এমনটাই আশা তাদের। এর আগে টানা 6 বছর ধরে শিকলবন্দি করে রাখে তার পরিবার। টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি। এ নিয়ে সংবাদ প্রচারের পর কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ফাতেমার চিকিৎসার উদ্যোগ নেন। তার বাড়িতে এসে শিকল খুলে ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্দেশ্যে সরকারি তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার জন্য আজকে নিয়ে যাচ্ছি। সরকারি তত্ত্বাবধানে তার সকল চিকিৎসা ব্যয়ভার বহন করা হবে। ঈদের মৌসুম ছাড়া বছরের অন্যান্য সময়েও কন্টেইনার জট তৈরি হয় চট্টগ্রাম বন্দরে, যা কখনো কখনো ভয়াবহ অবস্থায় রূপ নেয়। আর এই বাস্তবতায় কন্টেইনার ধারণ ক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন ব্যবসায়ী উদ্যোক্তারা। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে পতেঙ্গায় একটি ইয়ার্ড তৈরির কাজ প্রায় শেষ। এটি চালু হলে সংকট অনেকটাই কেটে যাবে। বৈরী আবহাওয়া আর ঈদের ছুটিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের তৎপরতা কমে যাওয়ায় সম্প্রতি চট্টগ্রাম বন্দরে অসহনীয় হয়ে ওঠে কন্টেইনার জট। ফলে আবারও আলোচনায় আসে বন্দরের সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর বিষয়টি। ব্যবহারকারীদের মতে বন্দরের সম্প্রসারণ এখন সময়ের দাবি। বাইরে ইয়ার্ড বাড়িয়ে কন্টেইনার মজুত সহনীয় করা গেলে জট পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। বন্দরের আমার এরিয়াটা যদি আরও বাড়ে তাহলে হয়তো আমি আমার ধারণ ক্ষমতাটা যদি বাড়ে তখন হয়তো ওরা বন্ধ থাকলেও, অন্যান্য সংস্থাগুলি বন্ধ থাকলেও আমি কন্টেইনার রাখতে পারবো, ঠিকভাবে রাখতে পারবো। বন্দর কর্মকর্তারা বলছেন পতেঙ্গায় কর্ণফুলীর তীরে একটি ইয়ার্ডের নির্মাণ কাজ চলছে, যার কন্টেইনার ধারণ ক্ষমতা 7 থেকে 8,000। প্রায় 35,000 বর্গফুট আয়তনের ইয়ার্ডটির কাজ শেষ হয়েছে 2/3। সব কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগলেও ইয়ার্ড তৈরি হয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যেই। আর তখন থেকে সেখানে রফতানির কন্টেইনার রাখা সম্ভব। পরিকল্পনা করছে সেটা হচ্ছে যে এক্সপোর্ট কন্টেইনারের একটা কিপ ডাউন করে রাখা। আগে থেকে নিয়ে আসবে একটা জায়গায় 400-500 কন্টেইনার থাকবে, তারপর এক্সপোর্টে ওখান থেকে তুলে দেওয়া হবে। এইরকম একটি অবস্থা আমরা খুব ইজিলি তৈরি করতে পারবো। এদিকে বন্দরে নানা জটিলতায় দীর্ঘদিন পড়ে আছে নিলাম আর ধ্বংসযোগ্য 2,500-এর বেশি কন্টেইনার, যা সাময়িক সময়ের জন্য নতুন ইয়ার্ডে স্থানান্তর করা গেলে সংকট কিছুটা হলেও কাটবে বলে মত কাস্টম কমিশনারের। আমার মনে হয় 26 বা 2700 হবে, যেগুলোর সাথে কোর্টের মামলা আছে। তারপর অন্যান্য আইনি জটিলতার কারণে কিন্তু এগুলো পড়ে আছে। সেখানে রাখা যেতে পারে, বন্দর কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমি যে নিলাম কমিটি আছে আমাদের অ্যাডিশনাল কমিশনারের নেতৃত্বে, তাকে অনুরোধ করেছি, ইতিমধ্যেই তিনি বিষয়টা দেখছেন। চট্টগ্রাম বন্দরে সব মিলে এখন কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 36,500। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরেকটা বিরতি। যখন ফিরছি তখন থাকছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। 2 দলিত প্রার্থীর লড়াইয়ে মীরাকে হারিয়ে রামনাথের জয়ের আভাস। আবারও আমন্ত্রণ নিউজ 24-এ। জানাবো দেশের বাইরের খবর।
ভারতের 14তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ, এখন গণনা চলছে। স্থানীয় সময় সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে লড়ছেন বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দ এবং কংগ্রেস জোটের প্রার্থী মীরা কুমার। সকালে পার্লামেন্ট ভবনে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে জানান বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দের জয়ের বিষয়ে তিনি আশাবাদী। রাজ্যসভা, লোকসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে। এছাড়া কেন্দ্রশাসিত এলাকার নির্বাচিত সদস্যরাও এতে অংশ নেবেন। আগামী 20 জুলাই ফল প্রকাশ করা হবে। রাইসিনা হিলের জন্য প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থী ভারতের দলিত সম্প্রদায়ের। কংগ্রেস সহ বিরোধী 17 দল সমর্থন দিয়েছে লোকসভার প্রথম নারী স্পিকার মীরা কুমারকে। অন্যদিকে জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে বিজেপির প্রার্থী বিহারের সাবেক রাজ্যপাল রামনাথ কোবিন্দের পক্ষে আছে নিম্ন বর্ণের হিন্দুরা। গণমাধ্যমের আভাস, জয়ী হবেন রামনাথই। সবাইকে চমকি দিয়ে গেল মাসে বিজেপির দলিত মোর্চার সভাপতি রামনাথ কোবিন্দকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করে মোদীর দল। বিরোধীরা কল্পনাও করতে পারেনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে বিহারের রাজ্যপালকেই বেছে নেবে ক্ষমতাসীনরা। রামনাথের জন্ম ও বেড়ে ওঠা উত্তরপ্রদেশের কানপুরে। 1994 থেকে টানা 12 বছর ছিলেন রাজ্যসভার সদস্য। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কৃতি আইনজীবী, দলিত শ্রেণীর অধিকারের পক্ষে সোচ্চার। অবশ্য তার পরিচিতি কট্টর হিন্দুত্ববাদী আরএসএস এর সাথে ঘনিষ্ঠ বলে। এমন প্রার্থীর বিপক্ষে শক্ত প্রতিপক্ষ হিসেবে দলিত নেত্রী, লোকসভার প্রথম নারী স্পিকার মীরা কুমারকে বেছে নিয়েছে কংগ্রেস সহ 17টি বিরোধী দল। কেন্দ্রীয় সাবেক মন্ত্রী মীরা কুমারের বাবা জগজীবন ছিলেন ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী। বলা হচ্ছে বিরোধী দলগুলো সম্মিলিতভাবে একজন দলিত মীরা কুমারকে প্রার্থী করে মোদী অমিত শাহ জুটির প্রার্থীর বিরুদ্ধে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রথমে নীতিশ মীরাকে সমর্থন দিলেও এখন ভিন্ন কথা বলছে। আশা করব মোদীর দুঃশাসন ঠেকাতেই মীরা কুমারের পাশে দাঁড়ানো উচিত নীতিশের। অবশ্য যে আশায় মীরা কুমারকে প্রার্থী করেছে বিরোধীরা, তা অনেকটাই দুরাশায় পরিণত হয়েছে। বিশেষ করে বিহারের নীতিশ কুমার সহ 2 জোটের বাইরে থাকা বিজু জনতা দল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, ওয়াইএসআর কংগ্রেস এবং তামিলনাড়ুর AIADMকে সরাসরি সমর্থন দিয়েছে রামনাথকে। এর বাইরে উত্তর পূর্বাঞ্চলের ছোট আঞ্চলিক দলগুলোও আছে বিজেপির প্রার্থীর পাশে। গণমাধ্যম বলছে এনডিএ ও ইউপিএ জোটের ভোটের সমীকরণে এখন এটা অনেক নিশ্চিত হয়ে গেছে। প্রায় 70% জনসমর্থন নিয়েই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রামনাথ। আমরা আত্মবিশ্বাসী এনডিএ জোটের প্রার্থী রামনাথ ভালো ব্যবধানেই জয় পাবেন, কারণ তিনি যোগ্য প্রার্থী এবং বেশিরভাগ দলই তার পাশে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন বিজেপি শাসনামলে একের পর এক দলিত নিপীড়নের ঘটনা আড়াল করতেই রামনাথকে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন মোদী। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনে মীরা জয় না পেলেও 2019-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলোকে এক করার কৃতিত্ব কংগ্রেস নেত্রীর। মুন্নিমুন, চ্যানেল 24। আফগান সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় কথিত আইএস ঘাঁটিতে বড় ধরনের অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর দাবি, খাইবার উপত্যকার রাজকালে এই অভিযানে জঙ্গিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আফগান কর্তৃপক্ষকে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, খাইবার সীমান্তে গেল কয়েক মাসে তৎপরতা বাড়িয়েছিল আইএস। উপজাতি অধ্যুষিত এলাকায় আইএস নামধারী জঙ্গিরা আফগান এবং পাকিস্তানের সাবেক তালেবান যোদ্ধা। গেল 2 বছর ধরেই পাকিস্তানে বেশ কিছু সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস। এদিকে শ্রীনগরের সীমান্ত রেখা বরাবর পাকিস্তানি বাহিনীর গুলিতে এক শিশু এবং এক সেনা সদস্যের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনামগুলো জানাবো আরেকবার। নির্বাচন সামনে রেখে ফের আলোচনায় তৃতীয় রাজনৈতিক শক্তি। তৎপর বিভিন্ন দলের নেতারা, দূরত্ব বজায় রাখতে চায় বামপন্থীরা। ভোটার তালিকা হালনাগাদ শুরু 25 জুলাই। অগ্রগতি দেখেই রোডম্যাপ নিয়ে মন্তব্য আওয়ামী লীগের। নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টার অভিযোগ বিএনপির।
নিকটাত্মীয় ও রক্তের সম্পর্ক ছাড়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন নয়, অনুমতি লাগবে সরকারের, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। এবং বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, দুর্গতদের গলার ফাঁস, ঋণের কিস্তি। পানিতে ভাত পানি নাই ঘরত, কিস্তি ওলা আসি ছাড়ে না। এই ছিল নিউজ 24-এ। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।